শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। প্রতিটি দেশেই আমলাতন্ত্র একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অঙ্গ। সুশাসন, ন্যায় বিচার এবং উন্নয়নের ধারা বজায় রাখতে দক্ষ ও পেশাদার আমলাতন্ত্রের ভূমিকা অপরিহার্য। তবে বাংলাদেশের বর্তমান আমলাতন্ত্রে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, দক্ষতার অভাব এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ঘাটতি প্রভৃতি সমস্যা বিদ্যমান। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত আমলাতন্ত্রের কোনো বিকল্প নেই, কিন্তু আমলাতন্ত্রের দক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা প্রতিষ্ঠিত না হলে একদিকে জনগণ বঞ্চিত হয় রাষ্ট্রের সেবা থেকে, অন্যদিকে অদক্ষ ও অপেশাদার নৈতিকতা বর্জিত আমলাতন্ত্র হয়ে ওঠে স্বার্থান্বেষী রাজনীতিবিদ ও প্রভাবশালীদের অসৎ উদ্দেশ্য পূরণের যন্ত্রে। ব্রিটিশ উপনিবেশিক কালে আমলাতন্ত্রের সূচনা থেকে পাকিস্তান আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পরও আমলাতন্ত্র দুর্দান্ত প্রতাপের শাসক হিসেবে নিজের অস্তিত্ব জাহির করে চলেছে। অথচ প্রশাসক বা আমলাদের মূল কাজ হচ্ছে জনগণের কল্যাণ করা। রাজনৈতিক নেতৃত্ব নীতি ও কর্মসূচি তৈরি করবে আর প্রশাসন তা বাস্তবায়ন করবে। এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু একসময় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমলারা রাজনৈতিক নেতৃত্বকে ডিটেক্ট করেছেন। সেখান থেকে ক্রমাগতভাবে দক্ষতা, নীতি ও নৈতিকতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা হারিয়ে প্রশাসন পরিণত হলো রাজনৈতিক দল ও নেতাদের তল্পিবাহকে। তবে একটি ব্যাপারে প্রশাসন শুরু থেকে অপরিবর্তিত আছে, সেটি হলো জনগণের সাথে দূরত্ব বজায় রাখা। গত 15 বছরে প্রশাসনের প্রতিটি স্তরে প্রশাসনের লোকদের ক্ষমতাসীন দলের রেজুবৃত্তি, অদক্ষতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। সে কারণে পরিবর্তিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির অন্যতম বিষয় হলো প্রশাসনিক সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকার একটি জনমুখী, দক্ষ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশাদার নাগরিকদের অভিপ্রায় ও মতামত জানার জন্য একটি প্রশ্নমালা তৈরি করে জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আগামী 25 নভেম্বরের মধ্যে কমিশন মতামত প্রেরণের জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় প্রশাসনিক সংস্কার। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে 3 জন অতিথি উপস্থিত রয়েছেন স্টুডিওতে। স্বাগত জানাবো তাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া, সাবেক অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। সাথে রয়েছেন শেহরিন আমিন ভুইয়া, প্রভাষক, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিজে একজন আমলা ছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছেন। অবস্থাটি আসলে কি? আমি হয়তো অনেক কথা বলে গেলাম, কিন্তু আপনি হয়তো আরও বেশি ভালো করে বাস্তব অবস্থাটি বলতে পারবেন। প্রশাসনের প্রতি আমাদের জনগণের আস্থার জায়গাটি বর্তমানে কেমন? বর্তমানে আস্থার জায়গাটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এর কারণ হলো প্রশাসন বর্তমানে কিন্তু একটা অস্থির সময় পার করছে এবং এই প্রশাসনটা বর্তমানে যে প্রশাসন আসে সেটা আসলে সত্যিকার জনপ্রশাসন বলা যাবে না। বর্তমানের প্রশাসন হলো ব্যক্তিগত পছন্দের এবং ব্যক্তিগত বিদ্বেষের দ্বারা গঠিত একটা প্রশাসন, যে প্রশাসন কখনো জনগণের মঙ্গল করতে পারে না। এটা কবে থেকে শুরু হয়েছে বলে মনে করেন? এইটা স্বাধীনতার পর থেকেই মোটামুটি আরম্ভ হয়েছে, আর দিন দিন এটা বৃদ্ধি পেয়েছে। বিগত সরকারের সময় ওইটা যেহেতু দীর্ঘ সময় ছিল, ওই সময় এটা বেশি দানা বাঁধছে। তো এটা কি শুধুমাত্র আপনি মনে করেন যে রাজনীতিকীকরণের জন্য? এটা শুধু রাজনীতিকীকরণ না, এটা জনপ্রশাসনের কর্মচারীদেরও এতে ভূমিকা আছে। তারা সাধারণত রাজনীতির সাথে ঝুঁকে পড়ে নিয়োগের ক্ষেত্রে, পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে, বিশেষ করে পদোন্নতি পাওয়ার জন্য এবং ভালো জায়গায় গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য তারা রাজনীতিবিদদের শরণাপন্ন হয়। আর এই পদোন্নতি, পদায়ন এই দুইটাই পরিচালনা করে রাজনীতিবিদরা।
যে কারণে তারা রাজনীতিমুখী হয়ে পড়ে। এখানে কিন্তু দোষ উভয় পক্ষের। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে আসতে চাচ্ছে, আমাদের প্রশাসনকে কখনো আসলে জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করেছে? আপনার কি মনে হয় আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে আপনি এই সময়ের সাহসী এক সন্তান, আজকের উপস্থাপিকা। খুব ভালো লাগছে আমার। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমার সঙ্গে সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ, আমাদের কথা যারা শুনছেন। দেখুন, প্রশাসন ইজ এ ব্যুরোক্রেসি ইটসেলফ ইজ এ গভর্নমেন্ট, ইট ইজ উইদিন দি গভর্নমেন্ট। একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলবে, সরকার রাজনৈতিক হবে, কিন্তু এই রাজনৈতিক সরকারের অধীনে যে সরকার, ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট যেটা থাকে, অর্থাৎ ব্যুরোক্রেসি যেটা থাকে, রাজনৈতিক সরকারকে নির্ভর করতে হয় তাদের উপরে। অর্থাৎ তাদের পলিসি ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা হলো ব্যুরোক্রেটসদের উপরে। এখন ব্যুরোক্রেটসরা কারা? আর ব্যুরোক্রেটসরা রাজনৈতিক সরকারের নিয়ম নীতি নির্ধারণ পূর্বক সেটা বাস্তবায়ন করবে উইদাউট এনি হেজিটেশন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা কি আমাদের যে প্র্যাকটিস তা কি আমরা দেখি? কেন দেখি না? এটার একটা বেসিক কারণ আছে এবং এই কারণটা জন্মলগ্ন থেকেই এটার উৎপত্তি। সেটা হলো এই, আমাদের ব্যুরোক্র্যাট যারা, তাদের মধ্যে একটা ধারণা থাকে শ্রেণীকক্ষের সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই ব্যুরোক্র্যাটস হয়। একজন আমলা হয় ক্লাসের শ্রেষ্ঠ, লেখাপড়ায় যিনি ভালো ফলাফল করেন তিনি। এ কারণে তাদের মধ্যে একটা আলাদা ভ্যানিটি থাকে। তারা বিশ্বাস করেন যারা রাজনীতি করে রাজনৈতিক সরকারের অর্থাৎ ব্যুরোক্রেসির উপরে যারা এসে বসলেন, তারা অপেক্ষাকৃত লেখাপড়ায় তাদের চাইতে কম যোগ্যতা সম্পন্ন। এই ধরনের একটা মনস্তাত্ত্বিক সংঘাত একটা পর্যায়ে চলতে চলতে এটা একটা প্রকার রূপ ধারণ করেছে এবং এইটা ব্যুরোক্রেসিতে এখন প্রাতিষ্ঠানিক হয়ে গেছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ মোর উইকার দ্যান দি ব্যুরোক্রেটস হু আর ইমপ্লিমেন্টিং দি ডিসিশন অফ দি পলিটিক্যাল পার্টিস অর পলিটিক্যাল গভর্নমেন্ট। সমস্যাটা কোথায় আপনি দেখেন, ব্যুরোক্রেসি যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। হ্যাঁ, ইনি ঠিকই বলেছেন ফিরোজ মিয়া সাহেব যে এটা সকল সরকারের আমলেই এবং এটা থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিছু কিছু অনিয়ম যতদিন সমাজ থাকবে ততদিন থাকবে, কিন্তু তার একটা টলারেন্স লেভেল থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনারা দেখবেন দুইটা সময়ের কথা আমি বলি। 1971 সনে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সনে যখন আসলেন, আমাদের এখানে রিপেট্রিয়েট করে যে সকল ব্যুরোক্রেটস আসলেন তারা অটো প্রমোশন পেলেন, এক ক্যাডার থেকে আর অন্য ক্যাডারে চলে আসলেন, নানা রকম বিভিন্ন ক্যাডারে অ্যাবজর্ব করে জনবল মিটানো হলো। কিন্তু দেখা গেল সেখানে যোগ্যতার মাপকাঠি যতটা না ছিল, তার চাইতে বেশি আনুকূল্য পাওয়ার সুযোগ ছিল দলীয় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কতটা স্ট্রং ছিল তার। এবং অনেকেই সেখানে তখনকার দেখবেন একটা সুযোগও তারা তৈরি করে নিয়েছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধে অনেকে অংশগ্রহণ করেছিলেন। এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার বিবেচনায় যেটা হয়েছিল যে তখন তারা যোগ্যতা কতটা ছিল সেটা বড় কথা না, দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন এটা একটা বিবেচনার বিষয় হয়েছিল। যে কারণে একটা সত্যিকার অর্থে একজন ব্যুরোক্র্যাটকে একটা পদে মনোনয়নের জন্য বা নির্বাচনের জন্য যে যোগ্যতাটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তাকে নিয়োগ দেওয়ার কথা ছিল, সেই সকল ক্ষেত্রে আমরা অনেক রিল্যাক্স হতে দেখেছি। যাতে হলো কি সূচনা হয়ে গেল যে ব্যুরোক্রেসিতে যারা আসলেন তারা আনুকূল্য পেয়ে আসলেন, যোগ্যতার মাপকাঠিতে আসলেন না। এবং এটা ধীরে ধীরে ধারাবাহিকতা এমন একটা স্টার্টিং যেটা আসলে দ্যাট ওয়াজ বিগিনিং অ্যাকচুয়ালি আই শুড সে, এবং সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লালন করলেন। পরবর্তী সময় সাকসেসিভলি যারা আসলেন তারা দেখলেন যে ব্যুরোক্রেসিতে আসার জন্যে যোগ্যতার মাপকাঠিতে ছাড়াও অন্যভাবেও আসা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই যে রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তারা যখন দেখেন যে তারা দেশটাকে তাদের মতো করে চালাবার জন্যে তারা ব্যুরোক্রেসির উপরে নির্ভর করতে হয়। ব্যুরোক্রেসি তখন তাদের দাবিটা যৌক্তিক না অযৌক্তিক এইটা বিবেচনা অপেক্ষা তারা মনে করেন যে আমরা যদি তাদের যেভাবেই উপস্থাপন করুক সেটা যদি ইয়েস স্যার বলে আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের জন্য একটা এভিনিউ ওপেন হবে, সেটা হলো ওনাদের আনুকূল্য আমরা পাবো। এবং আপনি দেখবেন পুলিশে বলেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, ইভেন জুডিশিয়ারিতে বলেন, আমি খুব অকপটে বলে যাচ্ছি এই কথাগুলো, এই তিনটাই তো আমাদের জন্য মেইন। এখানে আমরা দেখেছি যোগ্য ব্যক্তি অপেক্ষা রাজনৈতিকভাবে যোগ্য কিনা ওই দলের
অথবা ওই দল রাজনৈতিক ক্যাডারদেরকে এনে তালিকা করে পাবলিক সার্ভিস কমিশনের কাছে জমা দিয়ে এই দুর্নীতি চিত্রটা এখন আসলে আরো বেশি প্রকাশিত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখানে থামাচ্ছি আপনাকে, আবার আপনার কাছে আসার জন্যই। শেহরিন আমিন ভূঁইয়া, আপনার কাছে আসতে চাচ্ছি। ব্রিটিশ আমলের কথা বাদ দিলাম, আমাদের দুইজন সম্মানিত বক্তার কথাতে আসলে উঠে আসলো যে একেবারে শুরু থেকে এই টেন্ডেন্সিটা তৈরি হয়েছে। পাকিস্তান আমলেও দেখা যেত যে এক অঞ্চলের প্রশাসকদের যখন আরেক অঞ্চলে দেয়া হতো তখন তারা হয়তো কালচারালি মিথস্ক্রিয়া তৈরি করতে পারতেন না, জনগণের সাথে তাদের যোগাযোগটা কম হতো। স্বাধীন বাংলাদেশে প্রশাসকরা আসলে কেন জনগণের প্রভু ভাবতে শুরু করলেন নিজেদেরকে? এটা কি শুধুই কালচারালি নাকি আমাদের হোল সিস্টেমেরই কোনো একটা জায়গা রয়েছে যেখানে তারা আসলে নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করেন জনগণের সেবক না ভেবে? সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি যদি ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড দেখেন বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন দেখেন এবং পরবর্তীতে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, সেখানে আপনি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন এবং এর মাঝখানে যে পাওয়ার ডিস্টেন্সটা তার একমাত্র র্যাশনাল ছিল হচ্ছে যে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে অপ্রেস করতে চাচ্ছে বা এক্সপ্লয়েট করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যুরোক্রেসির মধ্যে একটা ইনহেরেন্ট কি বলবো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছিল যে পাওয়ার ডিস্টেন্স মেনটেন করা। কারণ আপনি যদি আমার সাথে একটা পাওয়ার ডিস্টেন্স না ক্রিয়েট করি, আমি শোষক, আমি শাসিতর সাথে কিভাবে শাসন করব যদি পাওয়ার ডিস্টেন্সটাই না থাকে? তো তখন তো অপ্রেস করার জন্য এই দেয়ালটা বা এই প্র্যাকটিসটা শুরু। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স চেঞ্জ হলো না। আপনি নিজের দেশে আপনি বললেন যে স্বাধীনতার পরে তো এখন আমরা সবাই বাংলাদেশি, সেক্ষেত্রে বাংলাদেশিদেরকেই অপ্রেস করতে চাচ্ছে। এই যে পাওয়ার ইজ অ্যাডিকটিভ, পাওয়ার এক্সপ্লয়েটস অ্যান্ড পাওয়ার করাপ্টস। হ্যাঁ, আপনি একবার পাওয়ারের স্বাদ যদি পেয়ে গেছেন সেখান থেকে আপনি খুব ইজিলি ছাড়তে চাইবেন না। ওই যে ট্র্যাডিশনাল ব্যুরোক্রেসি বা হিস্টোরিক্যালি যে ব্যুরোক্রেটিক প্যাটার্ন বা কালচার প্র্যাকটিস হয়ে আসছে কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু করে তারপর আমরা হচ্ছে যে পাকিস্তান পিরিয়ড অ্যান্ড দেন পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেটা চলতে থাকলো। এবং এই পাওয়ার ডিস্টেন্স কখনোই বাংলাদেশের ব্যুরোক্রেসি চায়নি যে সম্পূর্ণভাবে উঠে যাক, কারণ কখনোই আসলে প্রশাসনটা বা ব্যুরোক্রেসিটা জনমুখী হয়নি, সেটা ঊর্ধ্বমুখী উপর দিকে হয়েছে। আমার প্রমোশন, হ্যাঁ, শাসকমুখী। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব ফিরোজ মিয়া, আপনার কাছে আসতে যাচ্ছি। নিয়োগের ব্যাপারটি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তুলে এনেছেন এবং আমরাও বলতে চাই আসলে নিয়োগের সময় থেকে কিন্তু এই যে রাজনীতিকীকরণ শুরু হয়, যে গত সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যদি সে না করে বা তার ফ্যামিলির অন্য কেউ যদি অন্য কোনো দল করেন সেক্ষেত্রে তিনি আসলে পিছিয়ে যেতেন। এরকম নানা ঘটনা, নানা উদাহরণ আমাদের সামনে রয়েছে। নিয়োগ সিস্টেমের কোন জায়গায় গিয়ে আসলে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো হস্তক্ষেপ করার সুযোগ পান, সেই জায়গায় কি কোনো ধরনের মডিফিকেশন করার সুযোগ আছে কিনা, আপনি কি বলবেন? নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতিটা সবচেয়ে বেশি হয়, আর এই ক্ষেত্রে কিন্তু বুদ্ধিভিত্তিক দুর্নীতিটা বেশি হয় আর্থিক দুর্নীতির চেয়ে বেশি। কারণ আপনার যখন ভাইবা বোর্ডে যারা উপস্থিত থাকেন, যারা ভাইবা নেন, তারা যদি বুদ্ধিভিত্তিক দুর্নীতিতে জড়িত হন তাহলে কিন্তু সঠিক লোকটাকে আপনার বাছাই করতে পারবেন না। আপনার যাকে নিবেন মনে করছেন তাকে কিন্তু এমনভাবে প্রশ্ন করবেন বা তার সাথে এমন ব্যবহার করবেন যাতে সে স্বচ্ছন্দে আপনার ভালোভাবে উত্তর দিতে পারে, সব কিছু পারে। আর যাকে আপনার পছন্দ করবেন না তাকে কিন্তু আপনার নাজেহাল করতে পারবেন। অর্ডার কি উপর থেকে আসে? এইটা কিন্তু যারা আপনার এইসব নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত, আপনার সরকারি কিন্তু ওই লোকদেরকে বসায় ওইসব জায়গায় যারা নাকি তাদের মতন লোকদেরকে, তাদের ইচ্ছা অনুযায়ী লোকদেরকে পছন্দ করবে। এক সময় দেখা গেছে আপনার যেটা বাস্তবতা, যদি হিজাব পরে বা দাড়ি থাকে তাদের প্রতি একটু সহানুভূতি, কিন্তু আরেক সময় দেখা গেছে এটা কিন্তু বিপরীত। আপনার আবেদনপত্রে দাড়ি আছে, হিজাব আছে, যখন ভাইবা বোর্ডে আসছে তখন কিন্তু দাড়িও নাই, হিজাবও নাই।
এখানে দেখেন মানসিকতার পরিবর্তন কেন হয়েছে। আপনার তারা জানে, যারা আবেদনকারী প্রার্থী যারা, তারা কিন্তু জানে যে আমি যদি এইভাবে না যাই তাহলে আমাকে বিবেচনা করবে না। এই যে একটা মনস্তাত্ত্বিক যে চেঞ্জ হচ্ছে, এইটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী যারা নাকি ওই নির্বাচক মণ্ডলীকে নিয়োগ দেয়, তারা তো রাজনীতিবিদ। তা তাদের বাইরে গোয়েন্দা রিপোর্টের ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। গোয়েন্দা রিপোর্ট আসলে কিন্তু একমাত্র পুলিশ ভেরিফিকেশন, ওইটাই প্রকৃত রিপোর্ট। আপনার কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে বা কেউ যদি ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকার কোনো প্রমাণ থাকে, অথবা আপনার থানার বিসিএনসি বুক বলে একটা বুক আছে, সেই বইয়ে যদি আপনার কারো নাম লিস্টেড থাকে, ওই লোকদেরই বাদ পড়ার কথা বাছাইয়ে। এইখানে অন্য কোনো গোয়েন্দা রিপোর্ট কিন্তু কার্যকারিতা নাই। কেউ কোনো রাজনীতি করে এটা কিন্তু বিবেচনা আনতে পারবেন না। যে কোনো লোকের রাজনীতি করার অধিকার আছে, যে কোনো মনোভাবের হইতে পারে। কি দেখেছি না, অতীতে আপনার এরকম হয়েছে, কিন্তু এটা হওয়া উচিত না। এবং শেষদা কিন্তু আইনের চোখে টিকে নাই। এরা কিন্তু সরকার পরিবর্তন হয়, আবার কিন্তু ফিরে আসে, এতে পাবলিক মানির অপচয় হয়। এখন যাদেরকে ফিরে আনলে তাদেরকে কিন্তু আবার অনেক সময় দেখা যায় আর্থিক সুবিধা দিয়ে আপনার তাদেরকে নিয়োগ করছেন, কিন্তু এই যে জনগণ বঞ্চিত হইল তাদের সেবা থেকে, এটার ক্ষতিপূরণ কে দিবে? তো এইগুলো উচিত না রাজনৈতিক বিবেচনায় আনাটা। শুধু ফৌজদারি অপরাধে জড়িত কিনা ওইটাই দেখা উচিত। একদমই তাই। আমাদের জনগণ, যাদের জন্য আসলে প্রশাসক, তারা এই প্রশাসন নিয়ে কি ভাবছেন আমরা একটুখানি শুনে আসি। চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। বাংলাদেশে আসলে যখন যে সরকার আসে, প্রশাসনকে তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করে। প্রশাসনিক ব্যবস্থার দিক থেকে যদি বলতে যাই, তাহলে তো অবশ্যই আমরা একটা ঊর্ধ্বগামী দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। 3 দশক প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রশাসনকে তার নিজের দলীয় লেজুর ভিত্তিতে পরিণত করছে। এখান থেকে প্রশাসনটা যদি আলাদা করা যায়, আমাদের আসলে নতুন সরকারের মধ্যে খুব অনেকটাই আশা ভরসা, যাতে করেছে আমাদের আশার প্রতিফলনটা এই সরকার আমাদেরকে দিতে পারে। আমি আসলে চাই একটি নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা, যেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন রাখতে পারি। প্রশাসনিক ব্যবস্থা হবে জনগণের জন্য। আসলে বিগত সময়ে সরকার যেভাবে প্রশাসনকে ব্যবহার করেছে, তাতে করে আমার মনে হয় যে জনগণ টোটালি হচ্ছে গিয়ে প্রশাসনের উপরে আস্থা হারিয়ে ফেলছে। দর্শক, আমরা শুনছিলাম প্রশাসন নিয়ে কি ভাবছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আবার স্টুডিওতে ফিরে আসলাম। আমি একটুখানি অ্যাডভোকেট মাসুদ আপনার কাছে আসতে চাচ্ছি। 2014 সালের প্রহসনের নির্বাচন, 18 সালের রাতের ভোট, 24-এর একটা সাজানো নির্বাচন, সেই সব কিছুতে আমরা দেখেছি সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল প্রশাসন। কোন লোভে বা কোন কারণে আসলে প্রশাসন এত শক্তিশালী হয়ে একটি নির্বাচন পরিচালনা করে তাদের পছন্দ মতো একটি রায় এনে দিতে সাহায্য করলেন? আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরের আগে আমি অতীতের জনাব ফিরোজ মিয়া যে কথাগুলো বলছে তার 2-1টা কথা একটু সাপ্লিমেন্ট করব। নিশ্চয়ই। আপনি একটা প্রশ্ন করেছেন খুব চমৎকার, যে জনগণের সঙ্গে, জনগণের পয়সায় যারা বেতন পায় সেই আমলার এত দূরত্ব কেন হয়? আমলারা যখন চেয়ারে বসে তাদের একটা প্রথম ধারণা থাকে এরকম, nobody should take it otherwise, I don't have any malice to anybody, reality is that, আমি সেটা বলছি। আমলার চেয়ারে বসে চিন্তা করেন জনগণ মূর্খ, সেই মূর্খরা আমাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করে আমাদের চেয়ার বদলেই দিতে বা টপকাই দেওয়ার কোনো যোগ্যতা তারা রাখে না। তাহলে আমাদের জন্য বিপদ কারা? আমাদের উপরে যারা সরকার বসা আছে। আপনি দেখেন এই সরকার ছাড়া, এই যে 14 বছরের সরকার চলে যাওয়ার আগ পর্যন্ত এই যে ব্যুরোক্রেসির চিফ এক্সিকিউটিভ ছিলেন কিন্তু মন্ত্রণালয়ের সচিব, তারা সেটাকে পরিবর্তন করে দিলেন, সেখানে নিয়ে আসলেন কারকে? মন্ত্রীকে। অর্থাৎ দেখেন এখানে কি কারণে, অর্থাৎ সুপ্রিমেসি অফ পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু নিয়ে আসলো এই জন্য যে সচিবদেরকে অধীনস্থ করে রাখা যায়, এবং এটা কিন্তু সচিবরা সেটাকে বানবে। এখন সমস্যাটা হলো জনাব ফিরোজ মিয়া একটা কথা বলেছেন যে পরীক্ষার সময় যারা নির্বাচক মণ্ডলী তারা যদি সঠিকভাবে, বা নির্বাচক মণ্ডলী নির্বাচন যদি সঠিক না করে সরকার, তাহলে তাদের দ্বারা নির্বাচিত ব্যুরোক্রেসি ওই রকম বায়াস, পলিটিক্যালি বায়াস থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানেই হলো আমার মজার ব্যাপারটা, নির্বাচক মণ্ডলী কারা? এটা ডামি ভেরিয়েবল আমার কাছে মনে হয়েছে।
অর্থাৎ গত সরকার যেটা করেছে, বিসিএস পরীক্ষা নিয়েছে, এগুলো ছিল প্রহসন। পরীক্ষায় কে পাস করেছে কে ফেল করেছে ডাজ নট ম্যাটার। হোয়াট ওয়াজ ম্যাটার্স টু দেম, তারা লিস্ট তৈরি করে পিএসসিকে যেটা দিয়েছে বা মানে নিয়োগ কর্তৃপক্ষের কাছে যেটা দিয়েছে সেটাই নির্বাচিত বা মনোনীত হয়েছে বা তাদেরকে নির্বাচন কি বলে এটাকে নিয়োগ প্রাপ্ত হয়েছে। সুতরাং এটা ছিল দুর্নীতির একটা চরম লক্ষণ। ব্যুরোক্রেসি, তারা চিন্তা করলো দেশে ফেয়ার নির্বাচন যদি হয় তাহলে যে রাজনৈতিক দলকে ব্যুরোক্রেসির পলিটিক্যাল বায়াসনেসের কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য কার্যক্রম সম্পন্ন করে রেখেছিলেন, তারা মনে করেছেন জনগণ ভোট দিলে ওই সরকার ক্ষমতায় আসবে না। কেন মনে করেছেন? কারণ সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি তখন ঊর্ধ্বতন পর্যায়ের যারা, তারা একটা আনহোলি অ্যালায়েন্সে পৌঁছে গেছিলেন যে তারা যে সকল কর্ম করেছেন সেই সকল কর্মের থেকে যদি নিরাপদভাবে বেরিয়ে যেতে হয় তাহলে রাজনৈতিক সরকার যিনি আসবেন তাদের মধ্যে এনাদের আনুকূল্য থাকতে হবে। আর ওনারা যদি এই সরকারের মদত মানে তাদেরকে মদত দিতে পারেন রাষ্ট্রীয় ক্ষমতা দখলে, তাহলে ওই সরকার ক্ষমতায় আসলে আমরা যে ইরেগুলারিটিস করেছি সেগুলো সহজে পার পেয়ে যাব। সে কারণে আপনি 2008-এই প্রথম, আমি বারবার বলছি, আমি আজও বলে যাচ্ছি যারা আমার বক্তব্য শুনছেন, 2008-এই প্রথম ভোট রাতে কেটে বাক্সে ঢুকিয়ে সরকার বানানো হয়েছিল। এবং সেই সরকারের 2008-এর সহায়তায় প্রশাসনই করেছিলেন, কারণ এটা প্রশাসন ছাড়া আর কেউ না, কারণ জনগণের বিকল্প তো এই সরকার প্রশাসনকেই করেছিলেন। এবার আমি 18 নির্বাচনে আসি। 18 নির্বাচন 14 সনের নির্বাচন হলো। আপনি দেখেছেন একটা প্রতিবেশী দেশের একজন লোক এসে একটা নির্বাচন করে দিয়ে গেলেন, যেখানে নীতিগত সিদ্ধান্ত হলে নির্বাচন হবে না, রিশিডিউল করা হবে। রাজনৈতিক দল সব কনসেনসাসে পুষলেন কোনো নির্বাচনে তারা যাবেন না। হোসেন মোহাম্মদ এরশাদ তখন জাতীয় পার্টির প্রধান, তিনি তার উপরে অন্যায়ভাবে চাপ দেওয়ার কারণে তিনি হাসপাতালে ভর্তি হলেন। তার মনোনয়ন আনলেন, জোর করে নিয়ে গেলেন একটি সরকারের একটি সংস্থার প্রধান নিজে। তাই হি ওয়াজ ইভেন এরশাদ ওয়াজ স্ল্যাপড বাই এ পারসন অ্যান্ড হি ইজ ভেরি মাচ প্রেজেন্ট ইন ঢাকা সিটি অ্যাট দি মোমেন্ট। সেই এরশাদ নিজে বলেছিলেন যে আমি নিজে আমার মনোনয়ন প্রত্যাহার করলাম, তারপরে নির্বাচন কমিশন আমাকে নির্বাচিত ঘোষণা করলেন। তাইলে আপনি দেখেন ব্যুরোক্রেসি কী করছে, কেন করছে। তাইলে বিষয়টা হলো কোনখানটায় যে নির্বাচন আপনি জনগণের ভোটের বিকল্পই বানালেন আপনি আমলাকে। এই আমলারা কী করলেন? এইবার আমি আপনাকে অন্যটায় আসি। 2014 সনের নির্বাচনের পরে একজন আমলা ঢাকার পুলিশ কমিশনার, আমি তার নাম বলবো না ইচ্ছা করেই, তিনি পুলিশকে অ্যাড্রেস করেছিলেন এবং বলেছে এই সরকার জনগণ ভোট দিয়ে বানায়নি, আমরা ভোট কেটে বাক্সে ঢুকিয়ে সরকার বানিয়েছি। এই সরকার রাষ্ট্রীয় সকল সুবিধা নিবে আর আমরা তা পাবো না, এটা হতে পারে না। পুলিশের সেই কমিশনারের বক্তব্যের ক্লিপ আমরা দেখেছি, আমাদেরকে পুলিশই পাঠিয়ে দিয়েছিল। এই নির্বাচনগুলোতে যারা জড়িত ছিলেন সিনিয়র কর্মকর্তা হিসেবে, তারা তো আসলে জুনিয়র কর্মকর্তা হিসেবে 1986 সালের যে সংসদ নির্বাচন এরশাদের আমলে, 1918 সালের যে জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচন সে সময় যুক্ত ছিলেন। আপনার কি মনে হয় এই যে শিক্ষানবিশ হিসেবে এই অভিজ্ঞতাগুলো তারা ওখানে পেয়েছিলেন? দেখুন বাবা, সময় আসলে আমি আপনাকে খুব খোলামেলা বলি, সময় মানুষকে একটা শিক্ষা দেয়। এই সময়ের শিক্ষা, সুশিক্ষা এবং কুশিক্ষা দুইটা। আপনি সময়ের কুশিক্ষা থেকে আপনার নিজেকে মুক্ত রাখবেন কেবলমাত্র আপনার সৎ এবং যোগ্যতা দিয়ে। আপনি যদি আপনার যোগ্যতা হারিয়ে থাকেন, আমি যদি আমলার চেয়ারে বসে আমার চরিত্রহীন হয়ে যাই, তখন ভালো মন্দের বিচার করার ক্ষমতা আমার সর্বপ্রথম লোপ পেয়ে যায়। কোন সময় কোনটা শিক্ষা দিয়েছে সেটাই বড় কথা। এখনকার সময় এখন কি হয়েছে দেখেন, এই যে ব্যুরোক্রেসি গত 16 বছর দলীয় লোকদেরকে দিয়ে সাজিয়েছিলেন, এই দলীয় আদর্শের বাইরে কেউ ছিল না? অবশ্যই ছিল। তাদেরকে সময়ের সঙ্গে তাল মিলাতে হয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। এবং মনে মনে তারা ডাবল স্ট্যান্ডার্ড করতেন এবং দিনের গুনতেন কবে কোন দিন তাদের সুদিন আসবে। এবং সুদিন আসার পর দেখেছেন আপনাদের অনেকের চেহারায় পরিবর্তন হয়ে গেছে। এর কারণটা হলো এই যে আপনারা একটা রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি যখনই মনে রাখবেন যে জনগণকে তোয়াক্কা করতে হয়, তখনই যে কার্যক্রম আপনি করবেন আপনার সীমাবদ্ধতার কথা মনে থাকতে হবে আপনার। এই চেহারা পরিবর্তনের জায়গা থেকে শেহরিন আমিন ভূঁইয়ার কাছে আমরা শুনি একটুখানি যে আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় কর্মকর্তাদের বদলি করে অন্যদের আনা হয়েছে, অনেককে আবার
পদোন্নতি দেওয়া হয়েছে অনেক বেশি যারা এতদিন বঞ্চিত ছিলেন, আবার সেই সাথে সাথে আমরা দেখেছি যে অনেক কর্মকর্তা পালিয়ে বেড়াচ্ছেন। এই ঘটনা তো আসলে বাংলাদেশ কখনো দেখেনি, যে প্রশাসনের এই যে রাজনীতিকরণ শুরু থেকে হলেও এরকম পালিয়ে বেড়ানোর ঘটনা কেন এখন ঘটলো বলে মনে করেন আপনি? কারণ বিগত সরকার যেটা করেছে যে পলিটিসাইজেশন অফ বিউরোক্রেসি সবসময় ছিল। আই থিঙ্ক স্যার উড এগ্রি যে এটাকে আসলে অ্যাপ্রুভ করাও সম্ভব না। আমরা যদি থিওরিটিক্যালিও দেখি যে একটা প্রপোজিশন আছে যে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমিক, যে পলিটিক্সকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলাদা রাখতে হবে, কিন্তু পরবর্তীতেই স্কলার্সরাই দেখলেন যে এটা প্র্যাকটিক্যালি কখনোই সম্ভব না। হ্যাঁ, তো এখন আপনি যেটা বললেন যে পালিয়ে বেড়ার, এই পলিটিসাইজেশনটা মোটামুটি সবসময় ছিল এবং সকল দেশেই আছে, কিন্তু গত সরকার এই পলিটিসাইজেশনকে নিয়ে গেছে ক্রিমিনালাইজেশনের লেভেলে। মানে এতটাই খারাপ অবস্থা করেছে যে এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে। এখন আমি যদি 15 বছর ধরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করাপশনের সাথে জড়িত থাকি, আমি তো জানি আমি কি করেছি, তা আমি পালাবো না তো কে পালাবে? তো ওনারা পালাচ্ছেন, এটা তো ইট ইজ অবভিয়াস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে 15 বছরের কথা যখন আসে এটাকে আসলে একেবারে গড়পড়তা হিসেবে মেলানোর কোনো সুযোগ নেই আমার ধারণা। আপনি যেটা বলেন যেটা ক্রিমিনালাইজেশনের জায়গায় চলে আসে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো কথা বলতে চাই, কিন্তু সময় তো আমাদের বেঁধে দেওয়া হয়। আমরা আগামী পর্বে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের সংস্কার নিয়ে আমাদের কথা অব্যাহত থাকবে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, আবার কথা হবে।